একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ কিন্তু কখনোই কাম্য নয় দর্শক। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে সত্য তথ্য নিয়ে হাজির হতে হয় এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান এবং আমন্ত্রণ জানাচ্ছে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। দর্শক, আজ আমরা মোটামুটিভাবে 6টি সংবেদনশীল অপতথ্যের ফ্যাক্ট চেক করেছি এবং এই সমস্ত অপতথ্যের মধ্যে আমরা দেখেছি অর্ধেকই জুড়ে ছিল সাম্প্রদায়িক গুজব। আমরা খুঁজে পেয়েছি পতিত শেখ হাসিনার মেয়ের নাম ব্যবহার করে এমন একটি ফেসবুক পেজ যেখান থেকে ক্রমাগত ছড়ানো হচ্ছে গুজব। এমনকি একাত্তর টেলিভিশনের খবরের ভিডিওর সাথে আলাদা ভয়েস দিয়ে উস্কানি ছড়ানো হয়েছে। এছাড়া ভারতের 2 বছরের পুরনো সংঘর্ষকে বাংলাদেশের সাম্প্রতিক গাজীপুরের সংঘর্ষ বলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ফ্যাক্ট চেকিংয়ে সেটা উঠে এসেছে। শুরুতেই এমন কিছু অপতথ্যের বিপরীতে সঠিক তথ্য জানবো, বিভ্রান্তি দূর করব, তারপর আলাপে যাব। চলুন দেখে নিই। পতিত শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নাম আর ছবি ব্যবহার করা এই ফেসবুক পেজের প্রায় প্রতিটি পোস্ট থেকে ছড়ানো হচ্ছে মিথ্যা তথ্য আর উস্কানি। গেল শুক্রবার একাত্তর টেলিভিশনের পুরনো একটি খবরের ভিডিওতে আলাদা কণ্ঠ ব্যবহার করে দাবি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প নাকি আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশের সব অফিসে বঙ্গবন্ধুর ছবি টানাতে বলেছেন। এটি প্রথমে টিকটক, পরে ফেসবুকেও ছড়িয়ে দেওয়া হয়েছে। অপতথ্যটি নিশ্চিত করেছে ফ্যাক্ট ওয়াচ। ওদিকে আরটি নিউজ 24 নামের একটি পেজ থেকে দাবি করা হয় একটি পডকাস্টে ইলন মাস্ক নাকি বাংলাদেশের আয়নাঘর এবং বিডিআর বিদ্রোহ ইস্যুতে কথা বলেছেন। ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার নিশ্চিত করে প্রচারিত ভিডিওটি আসল নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বা সম্পাদিত। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে। এই যেমন একটি টেলিভিশন চ্যানেলের নামে ভুয়া কার্ড বানিয়ে দাবি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ওপর তৌহিদি জনতা ক্ষুব্ধ। সঠিক তথ্যটি টেলিভিশন চ্যানেলের আসল কার্ডেই আছে। সেখানে বলা হয়েছে চলতি বছরের মে মাসে ডিলিট ডিগ্রি পাচ্ছেন ডক্টর ইউনূস। থেমে নেই সাম্প্রদায়িক গুজব। এই যেমন সত্যমেব জয়তে, দৈনিক হিন্দু বার্তা, জয়দাস নামের বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে একটি ছবি শেয়ার করা হয়। সেখানে দাবি করা হয় হিন্দু নির্যাতন নিয়ে প্রতিবাদ করায় টাঙ্গাইলে 2 জন হিন্দুকে হত্যা করা হয়েছে। এই 2 জন নাকি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সদস্য। অনুসন্ধানে দেখা যায় মরদেহ দুটি কোনো হিন্দু ব্যক্তির নয় এবং এটা টাঙ্গাইলের কোনো ঘটনার ছবিও নয়। ছবির সাথে প্রচারিত দাবিগুলোও মিথ্যা। প্রকৃতপক্ষে ছবিটি গত বছরের ডিসেম্বরে কুমিল্লা থেকে উদ্ধার হওয়া 2টি লাশের। বাংলাদেশ হিন্দু নির্যাতন পেজ থেকে এই ভিডিওটি ছড়ানো হয়েছে। দাবি করা হয় একজন মুসলমান ব্যক্তি হিন্দু ব্যক্তির জমির সীমানা নির্ধারক মাটির স্তূপ কাটছেন। 2 লাখের বেশি মানুষ এই ভিডিও দেখেছে, অথচ বিষয়টি পুরোটাই মিথ্যা। রিউমার স্ক্যানার জানিয়েছে 2024 সালের 9 জুলাই শাহিনবাহী 01 পেজে এই ভিডিওটি খুঁজে পাওয়া যায়। সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যুই ছিল না। এই ছবিটিতে অনেকের চোখ আটকে গিয়েছিল। রূপা ইসলাম নামের এই পেজ থেকে 1 মিনিটের একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। বলা হয় গাজীপুর রণক্ষেত্র আবারও সংঘর্ষ। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ জানায় এই ভিডিওটি ভুয়া। এটি 2019 সালের ভিডিও। সেখানে ভারতের বাস্তওয়ারা মহরমের দৃশ্যকে গাজীপুরের বলে ছড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক, রাজনৈতিক, সামাজিক এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে মোট 6টি সংবেদনশীল অপতথ্যের ফ্যাক্ট চেক তুলে ধরে দেখা গেল এর মধ্যে অর্ধেকই ধর্মীয় উস্কানি। সবকটি পোস্টেই অপমানজনক বাক্য আর মিথ্যা তথ্যে আক্রমণ করা হয়েছে বর্তমান বাংলাদেশকে। রাকিব হাসান, একাত্তর, ঢাকা। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অজস্র পোস্ট কিন্তু আমাদের চোখে পড়েছে এবং আমরা এই স্বল্প সময়ের মধ্যে সবটাই তুলে ধরতে পারলাম না। আমরা বাছা করে কয়েকটি সংবেদনশীল পয়েন্ট তুলে ধরলাম এবং যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তথ্যগুলো যাচাই করে আমরা তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করি এবং বিশেষজ্ঞের বিশ্লেষণে জানার চেষ্টা করি। সেই ধারাবাহিকতা আমাদের সঙ্গে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর এবং আছেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দুজনকেই যে আমাকে সময়টা দিচ্ছেন। এবং জনাব মেজবাউল আলম, আপনার কাছে আসবো, তার আগে আমি একটু ফ্যাক্ট চেকিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা একটু শুনে আসতে চাই। ইমতিয়াজ হাসান রিফাত, আমরা আসলে আজকে যখন অপতথ্যগুলো দেখছিলাম যে এখান থেকে ফ্যাক্ট চেকিং করে সঠিকটা বের করে আনা এবং অবশ্যই আপনাদের সাহায্য নিয়ে, তখন আমরা দেখলাম যে উল্লেখযোগ্যভাবে ধর্মীয় উস্কানি এখানে আসছে এবং বলা যেতে পারে এটা পরিকল্পিত উপায় হয়তো করা হচ্ছে। আপনাদের অভিজ্ঞতাটা বলবেন, বাস্তব চিত্রটা কেমন এবং গুজবগুলো কোন ধরনের গুজব সবচেয়ে বেশি চোখে পড়ছে?
আসলে বাস্তবতাটা আসলে আরো বৃহৎভাবে প্রচার করা হচ্ছে যে এই বিষয়টা আপনি আপনার প্রতিবেদনে ৫টা বা ৬টা আনছেন। তো আমি যদি এই ফেব্রুয়ারি মাসের আজকে ১৬ তারিখ সেই প্রেক্ষিতেই বলি, আমাদের যে রিমোট স্ক্যানার সেটা আসলে ১২টি এখন পর্যন্ত এই সাম্প্রদায়িক প্রপাগান্ডা বা গুজব এটা আমরা প্রতিবেদন প্রকাশ করেছি। এছাড়া আসলে আমাদের পক্ষে সেই পরিমাণ যে পরিমাণ গুজব ছড়ানো হচ্ছে, সেই পরিমাণ গুজব আসলে আমরা শনাক্ত করতে পারছি না। যদি আমি এটা বলি যে কিসের জন্য আসলে আমরা দেখছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে এরকম দাবিগুলো সবচেয়ে বেশি প্রচার করা হচ্ছে। যার ফলে আমরা দেখছি যে এটা আসলে ধর্মীয় যে ইস্যুগুলো সেখানে আসলে ধরা যায় যে যা আমরা দেখলাম যে মুসলিমদের লাশ বা ঘটনাকে আবার হিন্দু দাবিতে প্রচার করা হচ্ছে। তো এই বিষয়গুলো আসলে অনেক সময় ভিডিওগুলা বা ছবিগুলা প্রচুর পরিমাণ ব্লার করে দেওয়া হয় এবং বাংলাদেশ শুধু উল্লেখ করা হয়, কোনো স্থানের নাম উল্লেখ করা হয় না। তো সেই প্রেক্ষিতে আসলে আমাদের গুজবটা যাচাই করা খুব কষ্টকর হয়ে যায়। আমরা অনেক সময় পেরে উঠি না। যার জন্য আসলে বাস্তবতা হলো যে আরো কঠিন, যেটা আমরা বলব যে আসলে আমরা সবকিছু যাচাই করতে পারছি না। তবে আমরা যতটুকু পারছি সেগুলো আসলে প্রকাশ করার চেষ্টা করছি। যেমন যদি বলি যে গত এই ১৬ দিনে আমরা ১২টি এই সাম্প্রদায়িক প্রপাগান্ডা বা গুজব শনাক্ত করতে পেরেছি। এছাড়া আমরা দেখেছি যে গত বছর বা ৫ই আগস্ট আমাদের যে সরকার ছিল, সে সরকার পতনের পর থেকে আমাদের ভারতীয় অনেক মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়াগুলো হলো যে এগুলো প্রচার করছে। যদি আমি বলি যে এরকম উল্লেখযোগ্য হলো যে হিন্দুস্তান টাইমস, এরপরে হলো রিপাবলিক বাংলা, জি নিউজ, এনডিটিভি এগুলো আসলে প্রচার করছে। তারা আসলে এই ইস্যুগুলো সবচেয়ে বেশি প্রচার করছে। পাশাপাশি যে বিষয়গুলো আমরা খেয়াল করছি বর্তমান সময়ে যে আমাদের যে সরকারের প্রধান হলো সেই প্রেক্ষিতে অনেক সরকারি লোক বা রাজনীতিবিদরা হ্যাঁ, এবং ওরা এগুলো হলো যে খুব প্রচার চমৎকার করছে করে এসে আপনারা উঠে আনছেন এবং বোঝা যাচ্ছে আসলে গুজবের মাত্রাটা এত বেশি যে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তারপর আপনারা যেগুলো তুলে আনছেন সেগুলো কিছুটা হলেও বড় ধরনের বিভ্রান্তি দূর করছে। অনেক ধন্যবাদ ইমতিয়াজ হাসান রিফাত। নিশ্চয়ই পরবর্তীতে আবারও কথা হবে আপনার সঙ্গে। এবং যারা মেজবাউল আলম সওদাগর, আপনি শুনলেন মানে ধর্মীয় উস্কানির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যে ব্যবহার করা হচ্ছে বা হয়েছে, আপনি নিজেও জানেন যে এটা আসলে নতুন কিছু না, কিন্তু সাম্প্রতিক সময়ে যেন এটা আসলে বেড়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক অঞ্চলের মানুষ যারা আছেন, যাদের হাতে মুঠোফোন আছেন, তারাও হয়তো বিশ্বাস করে ফেলছেন। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? যারা মেজবাউল আজম শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনাকে শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমি একটু জানতে চাই, ধর্মীয় উস্কানি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আকারে যেটা ছড়ানো হচ্ছে, রাষ্ট্রের জন্য কতটা ঝুঁকি তৈরি করছে? পরামর্শটা একটু দেবেন, আসলে করণীয়টা কি আমাদের? জি, ফেক নিউজ এবং মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন, ফেক নিউজকে আসলে দুই ভাগে ভাগ করা যায় একাডেমিক্যালি। একটা হচ্ছে মিস ইনফরমেশন, একটা হচ্ছে ডিসইনফরমেশন। জি। মিস ইনফরমেশনটা হচ্ছে ভুলক্রমে কোনো একটা তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা, আর ডিসইনফরমেশন যেটাকে আমরা বলি সেটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানি বা অস্থিরতা তৈরির জন্য বা সোসাইটিতে একটা ক্যাওয়াস তৈরির জন্য এটা কিন্তু যারা করে এটা উদ্দেশ্যমূলকভাবে এই ধরনের ভুল তথ্য প্রচার করে সমাজে অস্থিরতা তৈরি করতে চায়। তো সেটি কিন্তু একটা রাষ্ট্রের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয়, এবং সে কারণে কিন্তু যারা ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশন যারা ছড়ায়, বিশেষ করে যারা ডিসইনফরমেশন ছড়ায়, তারা কিন্তু এই সেনসিটিভ বিষয়গুলোকেই বেছে নেয়, যেমনটা আপনি বললেন যে ধর্মীয় উস্কানির কথা। তো এটা ছড়িয়ে দেয়, এটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এবং রাষ্ট্রে যখন বা সোসাইটিতে যখন এই ধরনের সিচুয়েশন বিরাজ করে, যেমন বর্তমান সময়ের কথা যদি আপনি বলেন যে বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে বলেন বা কোনো ধর্মীয় আপনার কার্যকলাপ বা ধর্মীয় উৎসব উদযাপনের সময়টা আপনি বলেন, এরকম সেনসিটিভ সময়টাকেই কিন্তু তারা যারা ডিসইনফরমেশনটা ছড়ায় এইটাকে তারা বেছে নেয়। এবং রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে এটার মধ্য দিয়ে অনেকগুলো বড় বড় দুর্ঘটনা আমাদের দেশে ঘটেছে। আচ্ছা, এখানে আপনার অবজারভেশনটা বলবেন, মানে এখন মিস ইনফরমেশন বেশি হচ্ছে নাকি ডিসইনফরমেশনটা বেশি হচ্ছে? কি বললেন আপনি? এখন আসলে মিস ইনফরমেশন বেশি হচ্ছে নাকি ডিসইনফরমেশনটা বেশি হচ্ছে, মানে উদ্দেশ্য প্রণোদিত ভুলটা বেশি হচ্ছে? আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যে ডিসইনফরমেশনটা বেশি হচ্ছে এখন। আচ্ছা। কারণ বিপ্লব পরবর্তী যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে ঘোলাটে করার জন্য অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো প্রতিষ্ঠান বা পার্শ্ববর্তী রাষ্ট্র এটার সাথে জড়িত রয়েছে, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের ব্যাপারটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে সেই সমস্ত ওই দেশটা থেকে, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে ইন্ডিয়া থেকে বাংলাদেশ বিষয়ে
যে ডিসইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছে, এটা কিন্তু ইন্টারন্যাশনালি একবার এক্সপোজড হয়েছে যে সবগুলো জিনিস হচ্ছে মিথ্যা। তারা জানার পরেও এই জিনিসগুলো বাংলাদেশের মধ্যে ছড়ানো হচ্ছে। আমাদের একটু যেমন পরামর্শ তারা দেবেন বলেছে, তাহলে, আমাদের করণীয়টা কি, এটা একটু বাংলাদেশে পরামর্শ মন্দির দেবেন। জি, পরবর্তী সময়ে আসলে কিন্তু বাংলাদেশে বিপ্লব পরবর্তী সময়ে কোনো মন্দিরের একটা ইটও কেউ ভাঙেনি। তারপরে যে জি, সহিংসতা জনাব মেজবুল আজম, আপনি আমাদেরকে এই পর্যায়ে কিছু পরামর্শ দেবেন, আপনার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আলাপটা শেষ করতে চাই। জি, আমার কাছে পরামর্শটা যদি আপনি চান, আমি পরামর্শটা দিব এভাবে যে আমি একটু বিস্তারিত বলতে চাই, একটু যদি আমাকে জি সময় জি জি দিতেন। বলুন। সেটা হচ্ছে জার্নালিজম, যেটা আপনারা খুব ভালো বোঝেন। এই জার্নালিজমের ব্যাপারটা কিন্তু এখানে বুঝতে হবে যে এখন ইন্টারনেটের মধ্য দিয়ে, সামাজিক মিডিয়ায় মত প্রকাশের মধ্য দিয়ে কিন্তু একটা সিটিজেন জার্নালিজম মানে নামের একটা ট্রেন্ড তৈরি হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা নাগরিক এখানে সিটিজেন। এখন এটার ফলে কি হলো, এটার যে নেগেটিভ ইম্প্যাক্টটা পড়লো, যে যিনি জার্নালিস্ট নন, যার জার্নালিজম নিয়ে কোনো প্রশিক্ষণ নাই, তিনিও কিন্তু এখানে মত প্রকাশ করছেন, তিনিও কিন্তু সংবাদ প্রকাশ করছেন। তো এটার মধ্যে দিয়ে চ্যালেঞ্জটা যে তৈরি হলো, যে জার্নালিজম প্রশিক্ষণ না থাকার ফলে তিনি একটা নিউজ দিচ্ছেন, তিনি এটার কোনো সোর্স দিচ্ছেন না, কোনো সোর্স তিনি যাচাই করছেন না, এটার অথেন্টিক কোনো ভিত্তি নেই, এরকম বিষয়গুলোকে তেনারা কিন্তু সামনে নিয়ে আসছেন। এটি হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এটির জন্য যেটি দরকার সেটা হচ্ছে, যেহেতু প্রত্যেকটা মানুষই এখন জার্নালিস্ট, সিটিজেন জার্নালিজমের কনসেপ্ট অনুযায়ী বা এটার মধ্য দিয়ে যে জার্নালিজম করছেন সবাই, তাদেরকে পর্যাপ্ত পরিমাণ তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এবং সচেতনতাটা আমরা কিভাবে তৈরি করব, এটা হচ্ছে একমাত্র উপায় হচ্ছে এর বিভিন্ন ধরনের মেকানিজম তৈরি করতে হবে। এবং স্কুল কলেজে যে ছাত্ররা পড়াশোনা করছে, এখানে ডিসইনফরমেশনকে তারা কিভাবে ডিল করবে, এই চ্যালেঞ্জকে কিভাবে তারা নেবে, এটাকে ফ্যাক্ট চেক তারা কিভাবে করবে, এই বিষয়টা নিয়ে ব্যাপকভাবে প্রশিক্ষণ দিতে হবে স্কুল কলেজ অনেকগুলো পয়েন্ট আসলে আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলেছেন। মানে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, সচেতনতার জায়গা রয়েছে, মেকানিজম তৈরি করার কথাও বলছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মেজবাউল আজম সওদাগর, এবং একই সঙ্গে ছিলেন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানের একজন ফ্যাক্ট চেকার ইমতিয়াজ হাসান রিফাত। এবং মূলত আমরা কথা বলছিলাম যে ধরনের গুজবগুলো ছড়াচ্ছে, অপতথ্য তার বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার প্রক্রিয়াটা নিয়ে এবং বাস্তবতা নিয়ে।